ডিজিটাল নিউজের যে দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নুসরাত সাচিম। কবির ভাষায় তোমাকে যা বলার তা কি বলেছো বাংলাদেশ। আমার দেশের সেই ছেলে বা সেই মানুষ কবে হবে, তবে কথাই নয় কাজে বড় হবে। আমরা কথার সাথে কাজে বড় হব। আমরা যা দেখছি, যেটা দেখার না দেখছি, যেটা ভাবার না ভাবছি, যখনই একটি শিশু স্কুলে যাওয়ার আগে তার ডেড বডি পাওয়া যায় বালতির মধ্যে, একটা নারীকে যখন, একটা কিশোরী মেয়েকে রেল লাইনের উপরে তার ডেড বডি পাওয়া যায়, এবং আমি একটা মেয়ে যখনই বাড়ি থেকে বের হয়ে সেই স্কুলের ব্যাগ নিয়ে রাস্তার মাঝে সেই উত্তক্তকারীদের হেনস্থার শিকার হয়, তাহলে আহ দেখা যাবে, বলা যাবে, ছোঁয়া যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালার কোন স্বাধীনতা ছড়াকার উদ্দেশ্যে কবি ও মানবাধিকার নেত্রী নীলিমা নীলা স্বাধীনতা 54 পরে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, হে প্রিয় স্বাধীনতা। আজকে কেন আমাদের শিশুদের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে, নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে, শ্রমিকের অধিকার নিয়ে কথা হচ্ছে, নাগরিক অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে? আসলে আমাদের সংবিধানে নাগরিক অধিকারে কি সমস্যা রয়ে গেছে? সেখানে শিশু অধিকার, নারী অধিকার। আপনি একজন মানবাধিকার নেত্রী হিসাবে আপনি সমাজকে কিভাবে দেখছেন? বিশেষ করে পুরুষ শাসিত সমাজে পুরুষের দৃষ্টিভঙ্গি, নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি, শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি, শিশুদের প্রতি ব্যবহার, নারীর প্রতি ব্যবহার, পুরুষ থেকে আপনি কেমন দেখছেন এবং এটা কতটা বদলানো দরকার সমাজকে রক্ষা করবার জন্য? কবি মানবাধিকার নেত্রী নীলিমা আক্তার নীলা, আপনাকে শুভেচ্ছা জানিয়ে আপনার অনুভূতি, আপনার পর্যবেক্ষণ নিয়ে কিছু বক্তব্য, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আসসালামু আলাইকুম সবাইকে। শশী ভাই, আজকে আসলে আপনি খুব ভালো একটা আহ, প্রশ্ন করলেন। আসলে চারিদিকের অবস্থা তো খুবই খুবই খারাপ খারাপ, মানে ওই যে শিশুদেরকে ইয়ে করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, নারীদেরকে নির্যাতন করা হচ্ছে। তো মানে এগুলি শুনতে তো ভালো লাগে না। আর আমি যেহেতু মানবাধিকারের কাজ করে আসছি অনেক দিন থেকে, আমি তো চাচ্ছি যে এগুলি এসব থেকে মানুষ বেঁচে আসুক, রক্ষা পাক। মানে এইসব যেন আর না শুনতে হয় আমাদের। নারীরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, শিশুরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আপনি তো নারীদের কথাই বলি, নারীদের কথাই থাক একদিকে, কিন্তু আপনি শিশুদের, এত বাচ্চা শিশু, ছোট ছোট বাচ্চা যারা ফুটফুটে, তারা খেলাধুলা করবে, আনন্দ করবে, তাদের বয়সটা কত সুন্দর, কত সুন্দরভাবে তা বড় হয়ে উঠবে। কিন্তু এর মধ্যে এরকম ঘটনা, একটা শিশুকে এরকম করে নির্যাতন করার পর তাকে মেরে ফেলা হয়েছে। আসলে কি এটা শিশু, মানে অন্য শিশুদেরও তো এটা, মানে ওরাও তো ভয়ে আতঙ্কে থাকবে, তাই না? প্রত্যেকটি শিশুর মধ্যেও তো একটা ভয় কাজ করবে এখন। আমরা শিশুরা ভয় পাবে কেন? শিশুরা তো ভয় পাওয়ার, এখন তো ওদের ভয় পাওয়ার বয়স হয়নি। তো তারা তো হেসে খেলে আনন্দ করে ঘুরে বেড়ানোর কথা তাদের। আমি হ্যাঁ, আমার মানবাধিকারের কাজ থেকে বলবো যে সবাই যেন একটু এদিকে আসে, মানুষ হয়ে ফিরে আসি আমরা। অমানুষ হয়ে জন্ম না নিয়ে মানুষ হয়ে, যারা অমানুষ তাদের আসলে তাদেরকে আসলে বিচারের আওতায় আনতে হবে। ওদেরকে আপনার এরকম অন্যায় যারা করছে ওদেরকে যদি তখনই মনে করেন বিচারটা যদি তাড়াতাড়ি হয়ে যায় বা তাদের শাস্তি তাড়াতাড়ি হয়ে গেলে এইসব ঘটনাগুলো কিন্তু অনেক অনেক তারা মানে খুবই কমে আসবে, কমে আসবে। আর আমি আমার তরফ থেকে বলবো, আমার নির্বাচন তরফ নিলা থেকে বলবো, হ্যাঁ। নির্বাচন নিলা অ্যাডভোকেট একে একজনের বদ্ধ স্যারের কিছু কথা নিয়ে আসি, তারপর স্যারের কথা শুনে আপনি আরো ভালো সুন্দর করে বলতে পারবেন। অ্যাডভোকেট একে আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিজিটাল নিউজের পক্ষ থেকে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, দেখলাম আচ্ছা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিন ছবিটিতে একটা জাতিকে একটা মেসেজ দিলেন, দুবাই পুলিশের হাতে আমাদের সে পলাতক বাংলাদেশ পুলিশের সাবেক সেই দুর্ধর্ষ পুলিশ অফিসার, যিনি বিরোধী দলের প্রতি বক্তব্য দিতেন যে বিরোধী দলকে যেখানে লুকায় থাকে বাংলাদেশকে সেখান থেকে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে উপর্যুপরি তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং তিনি একমাত্র পুলিশ প্রধান
যিনি রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিতেন এবং তিনি পুলিশকে রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন, সকল গুম, খুন, হত্যা, সন্ত্রাসের সাথে জড়িত নাই। একজন স্যার এসআই 100 কোটি টাকার মালিক, ওসি 500 কোটি টাকার মালিক, এবং মানে উদ্যতন পুলিশ কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকার মালিক, এবং এই বেনজির খান হাজার হাজার কোটি টাকা মানে অপকর্ম করে, দুর্নীতি করে, লুট করেছেন, বিদেশে পাচার করেছেন। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রী যে মেসেজ দিলেন, সেক্ষেত্রে তার 30 দিনের টাইম লাইন দিয়েছে, 30 দিনের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে তাকে ফেরত আনতে হবে। সেক্ষেত্রে দুবাই সরকারের সাথে যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক জায়গায় ঠিক থাকে, যদি প্রত্যাবর্তনের বিষয়টা যদি আইন এবং কানুনে না থাকে, সেটা কি পূর্বে যেমন দিয়েছিল, ওমান ফেরত দিয়েছিল, কূটনৈতিক সম্পর্কের জোরে কি এই বেনজির খানকে স্যার 30 দিনের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে স্যার? অ্যাডভোকেট এ কে বদ্র স্যার। আমার আমার মনে হয় এটা সম্ভব হবে, কারণ দুবাইয়ের সাথে আমাদের দ্বিপাক্ষিক এক্সট্রাডিশন প্যাক্ট নাই, বাট ইন্টারপোলে আমরাও মেম্বার, দুবাইও মেম্বার। ফলে যাদের উপর রেড অ্যালার্ট জারি হয়, রেড অ্যালার্ট কেন জারি হয়? হি ইজ ওয়ান্টেড ইন বাংলাদেশ। বেনজিরের উপর ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করা হচ্ছে যে বাংলাদেশে এই ব্যক্তি একটা মামলায় আসামি বা একাধিক মামলায় আসামি, তাকে বাংলাদেশ সরকারের চাহিদাপত্র মোতাবেক, রিকুইজিশন মোতাবেক রেড অ্যালার্ট দেওয়া হয়। তো এই ইন্টারপোলের রেড অ্যালার্টের কার্যকারিতা হচ্ছে চূড়ান্ত ধাপে যেই প্রত্যাশী যে দেশ তাকে যে চায় তার কাছে এইটা ইরেজিস্টেবল কনক্লুশন। বেনজিরের সাথে সংযুক্ত আরব আমিরাতের বা দুবাইয়ের এমন কোনো সম্পর্ক নাই যে এখানে তারা ভিন্ন রকম কিছু করবে। বিশেষ করে আপনি জানেন যে জুলাই বিপ্লবের সময় আমাদের কিছু নাগরিক বাংলাদেশি সেখানে মিছিল করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকারী সরকার তাদের অনেককে ফেরত এনেছেন, বাকিদেরও কিন্তু ফেরত আনার প্রক্রিয়া চলছে। ফলে আমি মনে করি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমরা আশা করি যে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই বেনজিরকে পাওয়া খুবই দরকার। কারণ বাংলাদেশের ইতিহাসে একটা আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী রাষ্ট্রের এইভাবে কোনো রাজনৈতিক সরকারের পদলেহন, পক্ষাবলম্বন, বিরোধী দলের প্রতি বিষোদ্গার, হত্যা, হনন, গুম এগুলা আর কেউ করে নাই। তার শাস্তি মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, একটা মেসেজ, একটা বার্তা যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী উপরের দিকে অবস্থান করে, শীর্ষে অবস্থান করে, আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে না। আপনি যে বলছেন খুঁজা বাইর করবেন মাটির নিচ থেকে, আপনাকেও কিন্তু এক ধরনের মাটির নিচ থেকে বের করতে হলো। আপনাকে তো এতদিন মাটির উপরে দেখা যায়নি। এটি আমার একটা প্রাথমিক মন্তব্য। পাশাপাশি স্যার, আপনার পূর্বে তো সৌদি আরবও ওই যে আপনার সিলেটে একটা মানে মার্ডারের আসামি ছিল, খুব দ্রুত তাদেরকে ফেরত দিয়েছিল। ওমানে মুসা হত্যার আসামি ফেরত দিয়েছিল। এখন সেক্ষেত্রে তাদের সাথে যদি আপনার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ঠিক থাকে, দুই দেশের স্বার্থ ঠিক রাখে, সেক্ষেত্রে ইন্টারপোলের মেম্বার হিসাবে এবং আপনার আরব আমিরাত ফেরত দেওয়ার মানসিকতা, সেই জায়গা থেকে সেই দৃষ্টিভঙ্গিতে নিয়ে তো আমাদের সরকারকে এখানে তারা মেসেজ দিয়েছে সেখানে। আরব আমিরাত আরব আমিরাত আরব আমিরাতের সরকারের কোনো নির্দেশে বেনজির আটক হন নাই। এইটা হচ্ছে বাংলাদেশের রিকুইজিশন, ইন্টারপোলের রেড অ্যালার্ট। অর্থাৎ ইন্টারপোল অ্যাক্রস দি বর্ডার, ক্রস বর্ডারে ইন্টারপোল ওয়ান্টেড আসামিদের অ্যারেস্ট করতে বলে, সেই অর্ডারটা আমিরাত এখানে ইন্টারপোলের রেড অ্যালার্ট কার্যকর করছে। তারা যে আসামি ধরছে এটা বাংলাদেশ এই আসামিকে পাইতে চায়। তো সুতরাং এটা বাংলাদেশের কাছে ফিরাই দেওয়াই হচ্ছে এটার কনসিকুয়েন্স। এটা অ্যাভয়েড করার উপায় নেই। সৌদি আরব থেকে আসছে আসামি, ভারত থেকে আপনার এই 7 মার্ডারের আসামি নুর হোসেন বাংলাদেশে তাকে আনা হয়েছে। দেয়ার আর এক্সাম্পল, এক্সট্রাডিশনের ভিতরেও আছে, এক্সট্রাডিশনের বাইরেও এক্সাম্পল আছে যেখানে আমাদের আমাদের প্রত্যাশিত আসামিদের আমরা নিয়ে আসছি। পাশাপাশি আপনার গতকাল দিল্লিতে আমাদের ডাক্তার জাহিদুল সাহেব, জাহিদুল হক, মানে আপনার দিল্লি হয়েছেন, তো পরশু
কিনে দিন রাষ্ট্রদূত মেসেজ নিয়ে আমাদের রাষ্ট্রপতি মন্ত্রী পর্যায়ে যা পর্যায়ে তিনি দিল্লিতে এমন হেনস্থার শিকার হয়েছেন, তিনি সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন। তো এই দ্বিচারিতার আচরণ ভারতের কি এই সময় ভারতের করা উচিত? এটা ভারতের যে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যে নেতৃত্ব, তার যে প্রভাব, এইটা ক্রমহ্রাসমান। সেই তুলনায় ছোট দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান কিন্তু ভালো। 3 মাস কাজ করে খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 1 বছর মেয়াদের সভাপতি হয়ে গেছে। ভারত ভোট না দিয়ে এটা ঠেকাতে পারে নাই। বাংলাদেশের এখন ভারত বাদ দিলে সার্কেল প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক ভালো, এবং যুগপত রাশিয়া, আমেরিকা, চীনের সাথে সম্পর্ক ভালো। ইউরোপের সাথেও তার কোনো বৈরিতা নাই। একজন জায়েদুর রহমানকে আটকাই দিয়া ভারত লাভবান হবে না, এটা সারা পৃথিবীর কাছে একটা খারাপ বার্তা যাবে। রাষ্ট্রের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, তার কাছে বৈধ পাসপোর্ট ছিল, তাকে সেখানে আটকাই রাখা হয়েছে, এবং তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশের মাথা নত করে দেন নাই, বাংলাদেশকে হেয় করেন নাই, তিনি কিন্তু ঢুকেন নাই। তাকে যখন বলা হয়েছে আপনি ঢুকতে পারেন, তিনি এই অপমানের পরে আর ভারতবর্ষে ঢুকেন নাই, তিনি কিন্তু ফিরে আসছেন। তো এইটা আমাদের জন্য একটা শিক্ষা। কারণ এর আগে ত্রিবেদী, নতুন যে দীনেশ ত্রিবেদী, নতুন যে রাষ্ট্রদূত, ঢাকায় আসার ঢোকার পথে এসে যে মন্তব্য করতে, সেটা খুবই দৃষ্টতাপূর্ণ। যা আমার দায়িত্ব হবে 2 দেশকে এক করা, তাই না? ওই যে একটা কবিতা আমরা ছোটবেলা শুনতাম, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা সকল ধেরে কুকা ভারত ভেঙ্গে ভাগ করো, সেই কনসেপ্ট এক ভারত, এতে বিজেপির যেটা আছে, এটা খুবই দৃষ্টতাপূর্ণ। ভারত আমার মনে হয় যে ইসরায়েলের পরে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ, দাম্ভিক এবং একটা মানে কি বলা যায়, এটা রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছে ভারত। এটার মাসুল ভারতকে কিন্তু দিতে হবে। এটা বিশ্বের কোনো দেশ গ্রহণ করবে না। কথা বুঝতে পারছেন? সাম্প্রতিক ভারতের মেজর জেনারেল পর্যায়ের একজন তিনি বলছেন ইসরায়েল গোয়িং টু বি ভারত মাস্টার প্ল্যান সম্ভব। আফগানিস্তান তো ভারত সাম্রাজ্যকে আবার করা বর্তমান দুনিয়া বাস্তব, এই যে মানে দিবালোকে স্বপ্ন দেখছেন, এটা কি বাস্তবে সম্ভব হবে স্যার? ভারতের কোনো স্বপ্নই পূরণ হওয়ার না। এবং আপনি যে স্বপ্ন তারা দেখতো যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের শিয়া সুন্নি বিভাজন করবে, তারপর প্রথমে তো আপনার সুন্নিদের রাজতন্ত্র, শেখতন্ত্র সব তারা তাদের কুক্ষিগত করছে পাশ্চাত্য, ভারতের সাথে তাদের সম্পর্ক ছিল। তারপর দেখেন ভারত ইরানের সাথে কিন্তু অনেক দিন সম্পর্কের ভান করছে। তারা চাহারবাগ পোর্ট ইরানের কাছ থেকে লিজ নিচ্ছে, সেখানে ইনভেস্ট করছে। কিন্তু আপনি জানেন যে গত যুদ্ধের সময় ভারত ইরানের ভিতরে বসে তাদের লোকজন ড্রোন দিয়ে মারছে, ইসলাম হানিয়া অন্তর্ভুক্ত। তো ফলে ভারত তো মধ্যপ্রাচ্যে তার এখন ইসরায়েল ছাড়া কোনো বন্ধু নাই। ইসরায়েল যার বন্ধু, তার তো শত্রুর দরকার নাই, ওই এক বন্ধুই তার ধ্বংসের জন্য যথেষ্ট। আমি দেখতে পাচ্ছি ইসরায়েলের বিপদ আসন্ন। ইসরায়েল কি এখন যুক্তরাষ্ট্র আর হজম করতে পারতেছে না, একই অবস্থা হবে ভারতের। একটা রাষ্ট্র তার নাগরিকদের কল্যাণে কাজ করবে, সে মুসলিম হোক হিন্দু হোক। ভারত ডিসাইড করছে সে মুসলিম নাগরিকদের দায়িত্ব নিবে না। 65 লাখ মুসলমান ভোটার পশ্চিমবঙ্গে, তাদের নাম কেটে দিছে। আপনি কি মনে করেন সাচ্চি ভারতে মোদি আর এমনে যাবে? সে তো যাবে না, সেখানেও কিন্তু বিপ্লব হবে, হয় আরব বসন্ত, নাইলে বাংলাদেশের জুলাই বিপ্লব। ভারতের মোদি আর যাবে না। এটি তাকে তো চ্যালেঞ্জ, ককরোচ জনতা পার্টি 7 দিনের ব্যবধানে কয়েক লক্ষ স্টুডেন্ট দিল্লিতে মুভমেন্ট করছে, বড় শোডাউন করছে স্যার, বলুন। হ্যাঁ, এগুলোতে মানুষ আরো বাড়বে। আপনি যখন একটা দেশকে বসবাসের অযোগ্য করে তুলেন, যেমন ঘটেছে বাংলাদেশে হাসিনার আমলে, আপনি বেনজিরের মতো একটা
একটা বেপরুয়া পুলিশ অফিসার তৈরি করে ফেলেছেন, যে মানে ভাষণ আওয়াজ দিয়ে মানুষ হত্যা করছে সাপ্লায়, গর্ববোধ করছে তার জন্য। আপনি মনে করেন যে আজিজের মতো সেনা প্রধান, যা সবগুলা ভাই সন্ত্রাসী, আপনি বাংলাদেশে হাসিনা টিকতে পারেননি। ভারতে নরেন্দ্র মোদীর ভারত এখন একটা একটা মুসলিম বিদ্বেষী একটা একটা রাষ্ট্র, যার একমাত্র লক্ষ্য হচ্ছে ওখানের কোটি কোটি 23 কোটির মতো মুসলমান, তাদেরকে মার্জিনালাইজ করা, আলটিমেটলি পারলে তাদেরকে বের করে দেওয়া, নাইলে তাদের ভোটাধিকার হরণ করা, তাদের সহায় সম্পদ থেকে তাদের বঞ্চিত করা। এটা খুব বেশি দিন টিকবে না, কারণ ভারতের মেজরিটি হিন্দুর মধ্যে অধিকাংশই কিন্তু নমশূদ্র এবং বৈশ্য, নিম্নবর্ণের লোক। তাদের অবস্থা তো ভালো না। তো সবাই মিলে পথে নামবে বলেই আমার মনে হয়। মোদি এবং তার ডাইনেস্টিকে বুঝতে হবে, আপনি কোনো রাষ্ট্রের দায়িত্বে থাকা মানে শুধু একাংশ নাগরিকের দায়িত্বে থাকা না, পুরো দেশের সমস্ত মানুষের দায়িত্বে থাকা। এটা তারা যেহেতু পালন করে নাই, তাদের জন্য এখানে টিকে থাকা খুবই মুশকিল হবে, খুবই মুশকিল হবে। তাহলে আপনারা তো বর্ডারে শেল্টার হোমের নামে বা শেল্টার সেন্টারের নামে হাজার হাজার, সেখানে হাজার হাজার যাদের মানে নাগরিক কার্ড আছে, তো আধার কার্ড নেই, আধার কার্ড নেই নাগরিক কার্ড আছে, কিন্তু তারা জন্মেছে তো ভারতের সংবিধানে ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করা যে কোনো মানুষ তার নাগরিকতার অধিকার আছে, তার মৌলিক অধিকার আছে। সে তো ভারত ভূখণ্ডে জন্মেছে, তাদেরকে কেন পুষিন বাংলাদেশ করবি? তারা তো বাংলাদেশে জন্মেনি স্যার। এই ব্যাপারে আপনার আপনি ভারতীয়দের পলিসিটা দেখেন, সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলমানরা ভালো ছিল, হ্যাঁ, এবং মমতার একটা মুসলিম বান্ধব অবস্থান ছিল। সে মুসলমানদের ঈদের অনুষ্ঠানে গেছে, অন্যান্য জায়গায় গেছে, মমতাকে আপনার নিঃস্ব করে দিছে, রাস্তায় নামাই ফেলছে তারা। দিস ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া শুধু মুসলমানদের জন্য ঝুঁকিপূর্ণ না, মুসলমানদের পাশে যে দাঁড়ায় তার জন্য ঝুঁকিপূর্ণ। আজকে মমতার অবস্থা একেবারে পথে নামিয়ে দিয়েছে তারা। যত ধরনের ষড়যন্ত্র ইন্টেলিজেন্সের মাধ্যমে, যত ধরনের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে, যত ধরনের ষড়যন্ত্র আপনার সামাজিকভাবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, তারা ব্যবহার করে দেখেন আজকে মমতার যে নিঃসঙ্গ হয়ে যাওয়া একটা পশ্চিমবঙ্গের নেতৃস্থানীয় দল, সবচেয়ে বড় দল, হঠাৎ করে মমতার 60 জন সাংসদ আপনার বিদ্রোহী গ্রুপ খুলে, আপনি কি মনে করেন? তার মানে হচ্ছে এটা একটা, দিস ইজ এ মাস্টার প্ল্যান অফ বিজেপি, যে তুমি মমতা মুসলমানদের পাশে দাঁড়াইছে আমরা দেখব। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এটা মমতার বিরুদ্ধে না, এটা মুসলমানের বিরুদ্ধে। কারণ মমতা মুসলমানদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। ইন্ডিয়ার সাথে বলতে পারে আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য আছে, ইন্ডিয়া গণতান্ত্রিক রাষ্ট্র, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, একটা সম্প্রীতির রাষ্ট্র। কারণ ইন্ডিয়াতে শুধু মুসলমান না, আপনার হিন্দুদের মধ্যে যারা নিম্ন বর্গের, হিন্দুদের মধ্যে একেবারে নিরস্ত্র শ্রমজীবী মানুষ, তারাও তো বিপদে পড়ে গেছে। পশ্চিমবঙ্গে যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া হিন্দুদের মধ্যে, তারা কঠিন বিপদে পড়ে গেছে। তারা বলছে আমরা তো ওই মানে কঠিন মানে সর্বত কিনে আসছি, আমাদের জীবন হরণকারী একটা সরকারকে আমরা ইন্ডিয়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে আসছি। হিন্দুদের ওপিনিয়ন পাওয়া যাচ্ছে শত বলুন। ভারতে এখন আর গণতন্ত্র নাই। আপনি যেটা বললেন গণতান্ত্রিক ঐতিহ্য, সেটাও নাই। একটা দেশে যখন জনমতকে রাষ্ট্র প্রভাবিত করে, অর্থাৎ আপনি নির্বাচনের কয়েক মাস আগ থেকে মসজিদ ভাঙ্গা, মন্দির বানানো, মুসলমানদের গরু জবাই করা নিষেধ করা, মুসলমানদের প্রকাশ্য রাস্তায় নামাজ পড়া থেকে বারিত করা, কেন? একটা হুজুগ তৈরি করা, রামরাজত্বের হুজুগ। এইটাকে কোনোদিন ডেমোক্রেসি বল না। এরকম যেখানে স্বাধীন জনমত, সাংবিধানিকভাবে যেটা মানুষের একটা অধিকার, খুব গুরুত্ব দিয়ে এটা দেখতে হবে। সাথী প্রত্যেককে বুঝতে হবে, বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তানে হোক, কোনো রাষ্ট্র যদি তার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনমতকে ম্যানিপুলেট করার জন্য এবং কৃত্রিম একটা জনমত তৈরি করে একটা বিশেষ দলকে আনার জন্য, এইটাকে আপনি গণতন্ত্র বলা যাবে না। ইট ইজ ম্যানিপুলেটেড ডেমোক্রেসি, ইট ইজ পলিউটেড। যে গণতন্ত্রের ঐতিহ্য আগে যা ছিল, এটার এখন নাই। এটা হচ্ছে একটা দূষিত, গলিত, একটা ক্ষত বিক্ষত গণতন্ত্র, যেখানে গণতন্ত্র হয়ে গেছে রামরাজত্বের
হুজুগধারীদের একটা হাতিয়ার। এটা কি গণতন্ত্র? ভারতের গণতন্ত্র কি অধিকারী একটা রাখাল? আপনি কি মনে করেন? আমাদের অলি আহমদ সাহেব বলছেন, কর্নেল আহমদ সাহেব বলছেন যে দড়ি ছেঁড়া একটা গরু। আমার তো তাই মনে হয় তাকে। সে বলে সব বাংলাদেশে পাঠাই দিবে। আরে তুই বাংলাদেশে, এটা তোর বাড়ি বরিশাল, অন্যদের পাঠা সবার আগে তুই আয়। So তার এই যুগ লজিক তো নাই, তার বাড়িও বাংলাদেশে, বাংলাদেশ থেকে অনেকেই গেছে সেখানে। এই জন্য আমি ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য নিয়ে আমি এখন বলবো যে এটা কোনো গণতান্ত্রিক ঐতিহ্য নাই, যেখানে নির্বাচনের 15 দিন আগে 65 লাখ ভোটারের নাম কেটে দেয়, মুসলমান ভোটার। যেখানে আপনার জনমত ইয়ে করার জন্য মন্দির বানায়, মসজিদ ভাঙ্গে, গরু জবাই বন্ধ করে দিয়ে মুসলমানদের উপর চড়াও হয়। এটা আপনি কি জনমত বলবেন? কেজরিওয়ালের মতো লোককে তারা দিল্লিতে বিপাকে ফেলছে, মমতার মতো মুসলিম বান্ধব একজন নেত্রীকে তারা পশ্চিমবঙ্গে নিঃস্ব করে দিচ্ছে একদম, এবং অন্যায়ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে। মমতার পরাজয় কোনো গণতান্ত্রিক ঐতিহ্যের মাধ্যমে হয় নাই, মমতাকে হারাই দেওয়া হয়েছে। মমতাকে আর যে এলাকায় বিজেপি 97 ভাগ বুক পাইছে, 97 ভাগ, সেখানে 67% ভোট মুসলমানদের। আমরা তথ্য নিয়েছি, 67% মুসলিম ভোট। আনবিলিভেবল। এইটা রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে বসে মোদিরা এই করছে আর কি। ভারতের মানুষ দেখছিল ককরোচ জনতা নামছে, এরপরে নানান ফর্মে নামবে। আপনি তো মণিপুর থেকে তো ভারতের সামরিক সেটআপ, সামরিক স্ট্রাকচার সবাই পালাইছে, মণিপুর ছেড়ে পেলাই গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু আপনার দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের ইয়ে হবে। দুর্ভাগ্য হচ্ছে কংগ্রেস নেতৃত্ব দিতে পারতেছে না, তারা সেই ধর্মনিরপেক্ষতা আদর্শ প্রচার করতে পারতেছে না। তারা কি করতেছে? তারা হিন্দু ভোট কমে যেতে পারে এই ভয়ে খুব বেশি ধর্মনিরপেক্ষতার কথাটা বলতেছে না। এইটাই নেহেরু এবং নেহেরুর যে মতিলাল নেহেরু, জওয়াহরলাল নেহেরুর যে একটা, তাদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছিলাম, স্বীকার করতেই হবে যে জওয়াহরলাল নেহেরু প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতার একটা যুক্তিনিরপেক্ষ আন্দোলন মধ্যে, এইটা থেকে ভারত সরে গেছে। মোদির ভারত একটা ধর্মান্ধ রাষ্ট্র, মোদির ভারত একটা বেপরুয়া রাষ্ট্র, সারা পৃথিবীর জন্য হুমকি। গণতন্ত্রের জন্য, কিসের গণতান্ত্রিক ঐতিহ্য? সারা পৃথিবীর জন্য একটা হুমকি। আপনি লক্ষ্য করেন, আপনি দেখেন তার কাছে ভারতের ভিতরের মমতার মতো একজন স্বচ্ছই মেধাবী রাজনীতিবিদ কেজরিওয়াল, এদেরকে সে রাস্তায় নামাই দিচ্ছে। ইরান আমেরিকার চুক্তি হতে যাচ্ছে 14 দফা ভিত্তিক, আর ইরানকে যুদ্ধ থেকে নিবৃত্ত রেখে রাখলো আমেরিকা। কিন্তু আপনি ইসরায়েলকে থামাবে কি? ইসরায়েল যদি লেবাননে আক্রমণ বন্ধ না করে, গাজা যদি দখল করে নেয়, গাজার সকল প্রবেশ পথ বন্ধ দিতেছে, ইসরায়েলকে থামানোর উপায় কি আছে এখন? সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলের প্রতি যে আমেরিকা যদি পরবাইসুলভ আচার থেকে নিজেকে আমেরিকা সরে যায়, এখন আমেরিকা ছাড়া ইসরায়েলকে থামানোর কি আছে? তারা তো লেবানন তছনছ করে দিচ্ছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যে চুক্তি হচ্ছে, সেই চুক্তি আটকানোর জন্যই ইসরায়েল বাড়াবাড়ি করছে। তারা ইরানে ভয়ে হামলা করছে না, লেবানন দুর্বল, সেখানে যাচ্ছে। তো আমার ব্যক্তিগত ধারণা, চুক্তি হলে ইসরায়েল আর আগের সাহস দেখাবে না। কারণ ইসরায়েল আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে যে সুন্নি মুসলিম দেশ, উপসাগরীয় দেশগুলোর সাথে যে সম্পর্ক গেছিল, বাহরাইন এবং আমিরাত ছাড়া নতুন কেউ সম্পর্ক করবে না তার সাথে। এবং যেহেতু আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারে নাই, প্রত্যেকটা উপসাগরীয় মুসলিম দেশ অলরেডি চীন থেকে এবং রাশিয়া থেকে অস্ত্র নেওয়া শুরু করে দিছে। মধ্যপ্রাচ্যের সামরিক ব্যবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইসরায়েল উইল বি ইন এ ডিফিকাল্ট পজিশন। আগে তাকে দিন গুজার গিয়া, এই আগে যেভাবে মাস্তানি করছে ইসরায়েলের, সেই দিন আর নাই। এখন সৌদি আরব, আপনার অন্যান্য উপসাগরীয় দেশগুলো, তারা কিন্তু চীন এবং রাশিয়ার সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা দেখলো তো যে এই যুদ্ধের সময় আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারে নাই, এবং আমেরিকানরা নিজেদের নিরাপত্তা কতটুকু দিছে সেটা তো দেখার বিষয়। অনেক জায়গায় তাদের সৈন্যরা জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়ে নিছে, এই মিডল ইস্টে ডেজার্টে গিয়ে আশ্রয় নিয়ে নিছে। ফলে ইসরায়েলের দিন ঘনায় আসছে, নিরীহ নিরুপদ্রব লেবাননের মানুষদের উপর তারা চড়াও হচ্ছে,
কিন্তু যদি ইরান আমেরিকা যুদ্ধ বন্ধ হয়, আমেরিকা কিন্তু খুব একটা রিস্ক আর ইসরায়েলের জন্য নিবে না, তখন ইসরায়েলের অবস্থা খারাপ হবে। আমি বহু বছরের মধ্যে ইসরায়েলের একটা বিপদের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এতদিন ভাবতেও পারি না, কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে অঙ্ক যেটা মনে হয়, ইসরায়েল তাকে তাকে ঘরে ফিরে যেতে হবে। ঘরে ফিরে না গেলে ইসরায়েলের বিপদ আসবে। যুদ্ধটা যদি থেমে যায়, নানান ধরনের রিস্ট্রাকচারিং হবে মিডল ইস্টে। এখানে রাশিয়া এবং চীন আসবে, কারণ আমেরিকার নিরাপত্তা, রাশিয়া চীন যখন আসবে, ইসরায়েল কি আর সেই স্পেসটা পাবে? ইসরায়েল কোন স্পেসটা পাইছে? আমেরিকা ছিল পুরা মিডল ইস্টের নিরাপত্তার দায়িত্বে। সেই আমেরিকা যখন সরবে এবং সেখানে যখন ইয়ে আসবে, অন্যান্যরা আসবে, ইরানরা, সেটা তারা ওই স্পেসটা তার থাকবে না, ওদেরকে আর থাকাই যাবে না। এবং লেবাননেও যেটা করতেছে, আমাদের কাছে এটা তথ্য আছে, ফ্রান্স তাদের কিছু সৈন্য মারছে। ফ্রান্স এবং ইউরোপীয়দের কিন্তু ভিন্ন চিন্তা ভাবনা লেবাননের ব্যাপারে আছে। ভূমধ্য সাগরের দিক থেকে ইসরায়েলের জন্য বিপদ আসতে পারে, কারণ তারা অলরেডি ওখানে কিছু ফরাসি সৈন্য, তাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী তারা ওখানে মারছে। এটা ফরাসিটা খুব সিরিয়াসলি নিচ্ছে। সো আমি মনে ইরানের খারাপ দিন হয়তোবা আর খুব বেশি দিন না, কিন্তু ইসরায়েলের খারাপ দিন আসতে যাচ্ছে ভারতেরও। যদি আপনাকে যে চুক্তি হতে যাচ্ছে, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, এটা হয়ে যায় ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য। অলরেডি 4টা দেশ এটা হোক তারা স্বাগত জানিয়েছে, যুক্তরাজ্য, জার্মানি, হ্যাঁ, ব্রিটেন। হুম। এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে ইসরায়েল এবং ভারতের ব্যাপারে পাবলিক পারসেপশন, স্টেট লেভেল, G2G, সব লেভেলে খুবই খারাপ। কানাডায় একজন শিখ নেতা হত্যার পরে কানাডায় ভারত এখন অপয়া, সম্পর্ক খুবই খারাপ। আপনি যুক্তরাষ্ট্রে হত্যা করতে পারেন, এই চেষ্টা করছে, আমেরিকানরাও ভালো চোখে দেখছে না, খুব ভালো চোখে দেখছে না। ইরানের একটা বন্দর তারা লিজ নিয়ে ইরানিদেরই মারতে গেছে। এত ফলে আর ইসরায়েল তো ওইদিকে আছেই মিডল ইস্টে। তাদের এবার কি টার্গেট ছিল? গ্রেটার ইসরায়েল। তারা গুলান উপত্যকা নিছে, তারা বেকা নিছে, তারা অলমোস্ট পুরা জেরুজালেম দখল করে রাখছে, ইদানিং সিরিয়ার কিছু এলাকা তারা নিছে। তো ফলে চাচ্ছিল যে ইসরায়েল তো ছোট দেশ, মধ্যপ্রাচ্যে এটাকে আকৃতিতে এমন একটা বড় করা যাতে করে তাকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে এবং পশ্চিম তীর পাল্লে ঢুকাই দেওয়া। ডু ইউ থিঙ্ক সাচি, আপনি কি মনে করেন এই স্বপ্ন আর বাস্তবায়ন হবে? আপনি গাজা হজম করে ফেলবেন, আপনি পশ্চিম তীর আপনার ভিতরে ঢুকাই দিবেন? এই দিন আমি মনে করি আর নাই। হয়তো আরও কিছু দিনের জন্য গাজায় অশান্তি থাকবে, মৃত্যু থাকবে, হত্যা থাকবে, কিন্তু ইসরায়েলকে সরতেই হবে। কারণ ইসরায়েলের মুরব্বী আমেরিকাও তো আপনার ইরানে ঢুকতে পারে নাই, তাই না? এইসব আমি মনে করি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ইরান ইসরায়েল বিষয়টা বুঝতে পারতেছে যে লিখিত চুক্তির পরে আমেরিকাকে মিডল ইস্টে এঙ্গেজ করা যাবে না, ইরানের বিরুদ্ধে এঙ্গেজ করা যাবে না, শেখা হয়ে যাবে। সে ওইটা বুঝেই কিন্তু এখন এই সমস্যাগুলো করতেছে, যে লেবাননে ক্রাইসিস করে। তা আমি মনে করি না যে এটা আদৌ কোনো সলিড কোনো দিবে, রেজাল্ট তাদেরকে দিবে। এবং মধ্যপ্রাচ্যের তো একটা রিয়েলাইজেশন হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে, সাধারণ মানুষের পর্যায়ে, আপনি যারা সেখানে বাস করে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে, তার কাউকে পাশে পায়নি। এবং আমার তো ধারণা উপসাগরীয় অনেক দেশ ইরানের সাথে ভিতরে যোগাযোগ রাখতেছে, তাদেরকে শান্তি চুক্তিতে উপনীত হওয়ার জন্য এনকারেজ করতেছে। তারা আন্ডার এস্টিমেট করছিল, তারা ভাবছিল তাদের যে অনেকটা তাদের পাকিস্তানকে ধন্যবাদ জানাতে পারি। পাকিস্তান যে বড় ভূমিকা, সবচেয়ে অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পাকিস্তান সরকার রাখছেন, যেটা ভারতের পাকিস্তান গত এক শতকের আন্তর্জাতিক কূটনীতিতে অনেকগুলা ভালো পদক্ষেপ রাখছে। একটা হচ্ছে যে আমেরিকা এবং চীন এই দুই শক্তিকে পাকিস্তান 71-এ মিলাই দিছে। এটা অনেক টেনশন কমছে।
অনেক টেনশন কমাই দিছে। আলোচনার টেবিলে যদি না বসে আদান প্রদান হয়, এটা একটা বিরাট কাজ করছে পাকিস্তান। সেকেন্ডলি এইবার যেটা হলো, এবার তো আসলে যুদ্ধটা যদি পাকিস্তানিরা নেগোশিয়েট না করতো, এটা তো মানে ইরান ইরান তো কোনো উপসাগরের আসেন, ছবি তুলে তো এই ছেলে অত ট্রাফিকের লোক না। এখন পাকিস্তানিরা মনে করেন যে এই সময় তাদের গ্রহণযোগ্যতার কারণ কি? কারণ পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো, ইরানের ভালো, আমেরিকার সাথেও খারাপ না। এই অবস্থায় তো ভারতও নাই, ইরানের আস্থা তার উপর উঠে গেছে। তো পাকিস্তানিরা সেই আস্থা কাজে লাগাইছে। আপনি দেখেন দুই পক্ষকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। পাকিস্তানের আকাশ সীমায় আসার আগেই সাইরাস ভ্যান্স জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা, তাদের সিকিউরিটি দিছে, প্রটোকল দিছে। ইরানি টিম, আপনার স্পিকার বাগের হফের নেতৃত্বে যে টিম আসছে, তাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে। এবং তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত মানে কঠিন একটা ডিপ্লোমেসি করে গেছে। এবং একমাত্র পাকিস্তানি ট্রাম্পকে বলতে পারছে যে আপনি যত কথা কম বলবেন, যুদ্ধবিরতি তত নিকটতর হবে। এটা তো আর কেউ বলতে পারে নাই। মধ্যস্থতা তো এরকমই হতে হবে। তো ফলশ্রুতিতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান যে কাজ করছে, এটা একটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশ্বের যে কোনো এলাকায় যে কোনো সহিংস যুদ্ধের পরিস্থিতি, আলাপ আলোচনার মধ্যে নিঃসত্যের কোনো বিকল্প নাই। তা নাহলে যুদ্ধে শুধু সৈন্যরাই মারা যায় না, সামরিক স্থাপনাই ধ্বংস হয় না, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ইউটিলিটি লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন, তাই না, এইগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং এগুলো গড়তে অনেক সময় লাগে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধে এই ক্ষতিগ্রস্ত জিনিস করতে পরে ১০ বছর লেগে গেছে আমাদের। রেল লাইনের ক্ষতি, সড়ক জনপথ, ব্রিজ কালভার্টের ক্ষতি, অনেক সময় লাগছে আমাদের। ইরানের সময় লাগবে, ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে আর কি। ফলে এটা তো পাকিস্তানিরা একটা যে কাজ করছে, এটা অনেক বড় কাজ করছে। $30 বিলিয়ন আমেরিকা দেওয়ার জন্য একটা ক্ষতিপূরণ সে উপলব্ধি করতে পারছে। আমরা সেই প্রত্যাশা করবো $30 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়ে ইরানের যে ক্ষতি হচ্ছে সেটা রিকভার করতে পারে। পাশাপাশি স্যার, বাংলাদেশে যে একটি ঘটনা ঘটে গেলে গণহারে মামলা করে ৫,০০০ ৭,০০০, তারেক সাহেবের সরকারকে এই যে কালচারটা চেঞ্জ করা। একটা জায়গায় একটা ঘটনা ঘটলে সেই এলাকার পুরো মানুষকে জুড়ে মামলা দেওয়া, মামলা জালে মানে আবিষ্ট করে ফ্যাসিস্ট সরকার যেটা হাজার হাজার মানুষকে ধরতো, গ্রেপ্তার করতো, নির্যাতন করতো, এই ট্রেন্ড থেকে কি বাংলাদেশকে বেরিয়ে আসা দরকার? অবশ্যই বেরোনো দরকার। এই একটা মামলায় হাজার হাজার লোক জড়ানো মানে মূল আসামিদের রক্ষা করা, অভিযোগের দায়টা বিভিন্ন মানুষের মধ্যে ছড়াই দেওয়া এবং তদন্তকে কঠিন করে ফেলা। আপনি ১,০০০ আসামি দিবেন, এদের শনাক্ত করতে করতে ১ মাস চলে যাবে, ১ বছর চলে যাবে। আপনি তো একটা তদন্ত মানে কি? তদন্ত মানে আসামিকে ধরবেন, শনাক্ত করবেন, তার ঠিকানা বের করবেন। এগুলো করতে করতে তো ১,০০০ আসামি হলে তো ১ বছর লেগে যাবে এবং মামলা রেডি হবে না। সব আসামি না ধরলে মামলা রেডি হবে না। এটা একেবারেই অপ্রয়োজনীয়। হতে পারে কিছু কিছু ঘটনায় ৫০০-১,০০০ লোক জড়িত হয়ে যেতে পারে, কিন্তু সাধারণত তো তা হয় না। তা আমরা মনে করি এইটা পরিত্যাজ্য। এই সরকারকে একটা ধন্যবাদ দিব। আপনার প্রথমত অন্তর্বর্তী সরকার কিন্তু পুলিশকে নির্দেশ দিছিল গণহারে না ধরার জন্য, তদন্ত করে ধরা, তদন্ত না করে না ধরা। এই সরকার এইটা বহাল রাখছে এবং জামিনের ব্যাপারে কোনো চাপ আমি উচ্চ আদালতে দেখি না, সিরিয়াস ছাড়া খুব একটা চাপ দেখি না। এটা আপনি যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ। মামলা করার সময় বুঝে শুনে করা উচিত এবং এগুলোর ব্যাপারে পুলিশের অফিসারদের একটা দায়িত্ব, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। হয়রানি করা তো কোনো গণতান্ত্রিক সরকারের উদ্দেশ্য হওয়া উচিত না, যে দলেরই হোক। সে অপরাধ করলে ধরা পড়বে, শুধু দল করার কারণে ধরা পড়া উচিত না। কথা বলার জন্য আমি এ পর্যায়ে আসছি। মানবাধিকার নেত্রী স্যারের আলোকে এই যে মানুষ অন্যায় করে না, জালে ফেলে সরকার হয়রানি করছে, এটা কি মানবাধিকার লঙ্ঘন না? তুমি নীলিমা আক্তার নীরা, হ্যালো, বলবি? পাশাপাশি স্যার, এই বাজেটে আপনি ওনাকে পাচ্ছেন না স্যার, বাজেটে
এই যে সরকার নতুন করে বাজেটে বা রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর জন্য কিছু কর্মকৌশল নিচ্ছেন, আপনার বাজেটে এই আয় রাজস্ব আয় বাড়ানোর স্পেস গুলা মানে কোন ক্ষেত্রগুলো সরকার সামনে এনে বা রাজস্ব আয় বাড়াতে পারে বাজেটের ঘাটতি মোকাবেলার জন্য? আমি যেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান, করের জাল বাড়ানোর একটা চেষ্টা সরকার করবে, কিছু আইডিয়াও দিছে। পেশাগত বহু লোক, আইনজীবী, ডাক্তার